রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সেনাবাহিনী দাবি করেছে দেশটির ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে কুয়েতের পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প আল দোহা লক্ষ্য করে বড় আকারের ড্রোন হামলা চালানো হয়েছে। আজ প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায় এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত প্রতিশোধমূলক হামলার ২১তম ধাপ। হামলায় একাধিক আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে ক্যাম্প আল দোহার মার্কিন স্থলবাহিনীর কমান্ড সেন্টারে থাকা গোলাবারুদের গুদাম এবং লজিস্টিক সরঞ্জাম লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়। ইরানি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী ক্যাম্প আল দোহা পশ্চিম কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এটি পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনীর একটি প্রধান সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ঘাঁটিটিতে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সংরক্ষিত রয়েছে এবং সেখানে মার্কিন স্থল, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অবস্থান করেন। বিবৃতিতে আরো বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং শত্রুপক্ষের যে কোনো নতুন ষড়যন্ত্র বা সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দিতে সক্ষম। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের জবাবে তারা সমানুপাতিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে। সাম্প্রতিক এই হামলার দাবিও সেই ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করেছে তেহরান। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে, কারণ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরো বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হামাস এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে। হামাসের নতুন রাজনৈতিক ব্যুরো প্রধান খলিল আল হাইয়াকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। চিঠিতে শেখ কাসেম বলেন, আল হাইয়ার নির্বাচন হামাসের দৃঢ়তা, অবিচল সংকল্প এবং প্রতিরোধের চেতনাকে এগিয়ে নেওয়ার প্রতীক। তিনি অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার নিন্দা জানিয়ে বলেন, সব ধরনের চাপ সত্ত্বেও প্রতিরোধ আন্দোলন তাদের লক্ষ্য থেকে সরে আসবে না। তিনি বলেন, আল হাইয়া শহীদ নেতা শেখ আহমদ ইয়াসিন, ইসমাইল হানিয়া এবং ইয়াহিয়া সিনওয়ারের উত্তরাধিকার বহন করছেন। একই সঙ্গে তিনি প্রয়াত হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ সহ নিহত নেতাদের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, ফিলিস্তিনের ভূমি ও অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে হিজবুল্লাহ পাশে থাকবে। শেখ কাসেম আরও দাবি করেন, 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পরও ইসরায়েল হামাসকে নির্মূল করা বা আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নারী শিশু সহ অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানি প্রতিরোধের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। চিঠির শেষাংশে তিনি আল কোদস ও ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান এবং আল হাইয়ার সফলতা কামনা করেন। প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইসরায়েল লেবানন সীমান্তে সামরিক অভিযান জোরদার করে। বর্তমানে দেশটি দক্ষিণ লেবাননের কিছু এলাকা দখল করে রেখেছে। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী সর্বশেষ দফার সংঘাতে ইসরায়েলি হামলায় ৪,৩২৮ জন নিহত এবং ১২,২২৭ জন আহত হয়েছেন। এর জবাবে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি হামলা ও দখলদারিত্ব অব্যাহত থাকা পর্যন্ত তাদের সামরিক প্রতিরোধও চলবে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া সদর দপ্তর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে কঠোর সতর্ক বার্তা দিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো পারমাণবিক স্থাপনা বা অন্যান্য সংবেদনশীল স্থাপনায় হামলা চালায়, তাহলে তেহরান সেটিকে চলমান সংঘাতের সরাসরি সম্প্রসারণ হিসেবে বিবেচনা করবে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে। যদি মার্কিন বাহিনী এমন কোন সামরিক অভিযান পরিচালনা করে, তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর ও ব্যাপক জবাব দেবে। সেই প্রতিক্রিয়ায় শুধু যুক্তরাষ্ট্রের স্বার্থই নয়, বরং যুক্তরাষ্ট্রের মিত্র ও সমর্থকদের স্বার্থ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে সতর্ক করেছে খাতাম আল আম্বিয়া সদর দপ্তর। ইরানি সামরিক কমান্ডের ভাষ্য, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও কৌশলগত স্থাপনাগুলোর বিরুদ্ধে যে কোনো হামলার জবাব সর্বোচ্চ শক্তি দিয়ে দেয়া হবে। তারা দাবি করেছে,
অবস্থায় সম্ভাব্য প্রতিক্রিয়া হবে শক্তিশালী, সিদ্ধান্তমূলক এবং অনুতাপের কারণ হয়ে দাঁড়াবে। এই সতর্কবার্তা এমন সময় এসেছে যখন কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। ট্রাম্পের ওই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হুমকি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। ইরান স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন সামরিক পদক্ষেপের জবাব শুধু নির্দিষ্ট লক্ষ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত স্বার্থ এর আওতায় আসতে পারে। ফলে পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কা তৈরি হয়েছে এবং বৃহত্তর সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি পারস্য উপসাগরীয় উপকূলে এবং হরমুজ প্রণালীর তীরবর্তী এলাকায় মোতায়েন ইউনিটগুলো পরিদর্শন করেছেন। দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও পারস্য উপসাগরের কৌশলগত দ্বীপসমূহে চলমান মাঠ পর্যায়ের সফরের অংশ হিসেবে তিনি মদিনা মুনাওয়ারা ঘাটির অধীনস্থ বিভিন্ন অপারেশনাল ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করেন। পরিদর্শনকালে জেনারেল কারামি ইউনিটগুলোর অপারেশনাল সক্ষমতা, যুদ্ধ প্রস্তুতি এবং সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার অগ্রগতি নিবিড়ভাবে মূল্যায়ন করেন। তিনি বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে আইআরজিসি স্থলবাহিনীর ধারাবাহিক প্রস্তুতি, বিশেষায়িত প্রশিক্ষণ এবং শক্তিশালী উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, এই অঞ্চলে মোতায়েন বাহিনীর সদস্যরা জিহাদের চেতনা, সতর্কতা এবং পেশাদারিত্বের মাধ্যমে শত্রুর যে কোনো আগ্রাসী পরিকল্পনার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন। তাদের দৃঢ় অবস্থান পারস্য উপসাগরের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি। জেনারেল কারামি জানান, আইআরজিসি স্থলবাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর আশপাশে বহিরাগত সামরিক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলায় বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা নিয়মিত পুনর্বিন্যাস ও আরও শক্তিশালী করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী ও দেশের জনগণ সম্ভাব্য যে কোনো হামলা ও আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে সংশ্লিষ্ট শহীদ ব্যক্তিত্ব এবং নিহত কমান্ডারদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আক্রেমিনিয়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের ভূখণ্ডে বিশেষ করে পারস্য উপসাগরের দ্বীপগুলোতে কোনো ধরনের স্থল আগ্রাসনের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রু সেনাদের দেশের মাটিতে কোনো অবস্থান গড়ে তোলার সুযোগই দেবে না। মঙ্গলবার জাতীয় রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে আক্রেমিনিয়া জানান, সম্ভাব্য যে কোনো শত্রু অনুপ্রবেশ মোকাবেলায় ইরান ইতিমধ্যে বিস্তৃত প্রতিরক্ষা পরিকল্পনা ও অপারেশনাল কৌশল প্রস্তুত করেছে। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ দ্বীপ ও উপকূলীয় এলাকায় সম্ভাব্য হামলা প্রতিরোধে বিস্তারিত সামরিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ইরানের জনগণ কখনোই বিদেশি বাহিনীকে দেশের মাটিতে অবস্থান গড়ে তুলতে দেবে না। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ও কম জনবসতিপূর্ণ দ্বীপ এবং উপকূলীয় এলাকাগুলোর জন্য পৃথক প্রতিরক্ষা ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে, যেগুলোকে যুক্তরাষ্ট্র অনুপ্রবেশের পথ হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারে। সেনাবাহিনীর মুখপাত্রের ভাষায়, আমরা অত্যন্ত নির্দিষ্ট প্রতিরক্ষা পরিকল্পনা ও যুদ্ধের কৌশল নির্ধারণ করেছি। অসংখ্য সামরিক মহড়ার মাধ্যমে আমাদের বাহিনী এমনভাবে প্রস্তুত হয়েছে যে শত্রু বাহিনীকে কোনো এলাকায় প্রাথমিক অবস্থান গড়ে তোলার সুযোগ দেওয়ার আগেই তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে ধ্বংস করা হবে। তিনি আরো সতর্ক করে বলেন, শত্রু বাহিনী যদি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর উদ্দেশ্যে দেশের কোনো অংশ বা দ্বীপ সাময়িকভাবে দখল করতেও সক্ষম হয়, তাহলেও সেই এলাকাকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে হামলা চালানো হবে। আক্রেমিনিয়ার দাবি, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় যে কোনো ধরনের হুমকির জবাব দিতে সক্ষম। তার মতে, যুক্তরাষ্ট্রের উচিত সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়ার আগে এর পরিণতি গভীরভাবে বিবেচনা করা। ট্রাম্প দাবি করেন বিমানটির অনেক সক্ষমতা রয়েছে, তবে আমার জানা মতে প্রায় 1 মাসের মধ্যে এটিকে পাঠানো হবে যাতে এটিকে পুরোপুরি সর্বোচ্চ সক্ষমতায় উন্নীত করা যায়। কাজ শেষ হতে প্রায় 1 মাস সময় লাগবে। তবে কি ধরনের প্রযুক্তি বা প্রতিরক্ষা ব্যবস্থা এতে যুক্ত করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছুই জানাননি। সামরিক ও নিরাপত্তাজনিত কারণে এ ধরনের তথ্য সাধারণত প্রকাশ করা হয় না। গত 1 জুলাই ট্রাম্প প্রথমবারের মতো কাতারের উপহার হিসেবে পাওয়া সংস্কার করা বোয়িং
747-8 বিমানটিতে যাত্রা করেন, কিন্তু 10 জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে তিনি নতুন বিমানটি ব্যবহার না করে পুরনো প্রেসিডেন্সিয়াল বিমানে করে যুক্তরাষ্ট্রে ফেরেন। এরপরই নতুন বিমানটির নিরাপত্তা সক্ষমতা নিয়ে আলোচনা শুরু হয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রশ্ন তোলা হয় কেন প্রেসিডেন্ট নতুন বিমানটি ব্যবহার অব্যাহত রাখলেন না। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করে নতুন বিমানটিতে প্রচলিত এয়ারফোর্স ওয়ানের মতো পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, উন্নত ইলেকট্রনিক প্রতিরক্ষা প্রযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম তখনও সংযোজন করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটির বাহ্যিক সংস্কার করা হলেও প্রেসিডেন্টের নিরাপদ ভ্রমণের জন্য প্রয়োজনীয় বেশ কিছু গোপন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কাজ তখনও শেষ হয়নি। এই প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্ক টাইমসের সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে সমন জারি করে, যা যুক্তরাষ্ট্রে সংবাদপত্রের স্বাধীনতা ও সরকারের ভূমিকা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্প অবশ্য এর আগেও বিমানটির নিরাপত্তা নিয়ে ওঠা উদ্বেগকে গুরুত্ব দেননি। তিনি দাবি করেছিলেন, তুরস্ক সফরের পর বিমানটি যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে পাঠানো হয়েছিল যাতে সেখানে অবস্থানরত মার্কিন সেনা সদস্যরা এটি দেখতে পারেন। তবে সর্বশেষ বক্তব্যে তিনি কার্যত স্বীকার করেছেন যে বিমানটিতে আরও উন্নত করার কাজ এখনও শেষ হয়নি এবং পূর্ণ সক্ষমতা নিশ্চিত করতে অতিরিক্ত প্রযুক্তি সংযোজন প্রয়োজন। কাতারের রাজ পরিবার গত বছর বিলাসবহুল বোয়িং 747-8 বিমানটি ট্রাম্প প্রশাসনকে উপহার দেয়। এর আগে ট্রাম্প বহুবার অভিযোগ করেছিলেন যে 1990 সাল থেকে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের বর্তমান দুটি এয়ারফোর্স ওয়ান বিমান অত্যন্ত পুরনো হয়ে গেছে এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। তিনি নতুন বিমান সংগ্রহের প্রয়োজনীয়তার কথা বারবার তুলে ধরছিলেন। কাতারের উপহার হিসেবে পাওয়া বিমানটির মূল্য কয়েকশো মিলিয়ন ডলার বলে ধারণা করা হয়। এত মূল্যবান একটি বিমান বিদেশি রাষ্ট্রের কাছ থেকে গ্রহণ করায় যুক্তরাষ্ট্রে ব্যাপক রাজনৈতিক, নৈতিক ও সাংবিধানিক বিতর্ক সৃষ্টি হয়। সমালোচকদের মতে, কোনো বিদেশি সরকারের কাছ থেকে এমন মূল্যবান উপহার গ্রহণ করা স্বার্থের সংঘাতের প্রশ্ন তৈরি করতে পারে এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি সৃষ্টি হওয়ার শঙ্কা থাকে। তাদের বক্তব্য, প্রেসিডেন্টের ব্যবহারের জন্য নির্ধারিত একটি বিমান সম্পূর্ণভাবে মার্কিন নিরাপত্তা সংস্থার নিয়ন্ত্রণে তৈরি হওয়া উচিত। তবে ট্রাম্প প্রশাসন শুরু থেকে দাবি করে আসছে, বিমানটি ব্যবহারের আগে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা, প্রযুক্তিগত পরিবর্তন এবং নিরাপত্তা যাচাই সম্পন্ন করছে। প্রশাসনের মতে, বিমানটি প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করার ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি রাখা হবে না এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না। এদিকে বিমানটির বাহ্যিক নকশাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। ট্রাম্পের পছন্দ অনুযায়ী এতে লাল, সাদা ও গাঢ় নীল রঙের নতুন লিভারি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাদা ও হালকা নীল রঙের নকশার পরিবর্তে যুক্ত করা হয়েছে। ট্রাম্প দীর্ঘদিন ধরে এয়ারফোর্স ওয়ানের নকশা পরিবর্তনের পক্ষে ছিলেন এবং এটিকে আরো আধুনিক ও আকর্ষণীয় রূপ দেওয়ার কথা বলে আসছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকার বোয়িং কোম্পানির কাছ থেকে সম্পূর্ণ নতুন দুটি এয়ারফোর্স ওয়ান বিমান তৈরির প্রকল্প চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের বিলম্ব, ব্যয় বৃদ্ধি এবং প্রযুক্তিগত জটিলতার কারণে প্রকল্পটি নির্ধারিত সময়ের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী চলতি দশকের শেষ দিকে নতুন দুটি বিমান সরবরাহ করা হতে পারে। সেগুলোতে সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং জরুরি পরিস্থিতিতে উড়ন্ত কমান্ড সেন্টার হিসেবে কাজ করার মতো উন্নত সুবিধা থাকবে। নতুন বিমান দুটি আনুষ্ঠানিকভাবে বহরে যুক্ত হওয়ার আগ পর্যন্ত কাতারের উপহার হিসেবে পাওয়া বোয়িং 747-8 এবং বর্তমানে ব্যবহৃত পুরনো এয়ারফোর্স ওয়ানই প্রেসিডেন্টের সরকারি সফরে ব্যবহার করা হবে। তবে ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পর ধারণা করা হচ্ছে, নতুন বিমানটিকে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা সক্ষমতা দিয়ে পুনরায় পরিষেবায় ফিরিয়ে আনার আগে সেটির নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা হবে এবং সেই কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট প্রয়োজনে আগের বিমানই ব্যবহার করবেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে শুরু হওয়া ছাত্র নেতৃত্বাধীন ককরোচ আন্দোলন ক্রমেই বৃহত্তর গণ আন্দোলনে রূপ নিচ্ছে। বিক্ষোভ দমনে পুলিশের কঠোর অবস্থান এবং আন্দোলনকারীদের উপর বল প্রয়োগের অভিযোগের মধ্যেই বিরোধী নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে পুলিশ আটক করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় মঙ্গলবার সন্ধ্যায় তাকে এবং কংগ্রেসের আরও কয়েকজন শীর্ষ নেতাকে হেফাজতে নেওয়া হয়েছে।
রাহুল গান্ধী বিক্ষোভস্থল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরও পদত্যাগের আহ্বান জানান। তার অভিযোগ, ছাত্রদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে সরকার বল প্রয়োগের পথ বেছে নিয়েছে এবং সংসদে এই বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে। পরে পুলিশ তাকে একটি গাড়িতে তুলে নিকটবর্তী থানায় নিয়ে যায়। কংগ্রেস নেতা পবন খেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, রাহুল গান্ধীকে জোরপূর্বক আটক করা হয়েছে। তিনি আরও জানান, কংগ্রেসের আরেক শীর্ষ নেতা ও রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও একই কর্মসূচি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে পুলিশ রাহুল গান্ধীকে ঘিরে থাকা সমর্থকদের সরিয়ে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এক পর্যায়ে তিনি মাটিতে শুয়ে পড়লেও পুলিশ তাকে জোর করে গাড়িতে তোলে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, আটক করার সময় তিনি সামান্য আহত হন। This is legitimate. There's nothing wrong with this. And instead of saying that, okay, we are going to work to improve the education system, we are going to work to fix the testing system, Prime Minister, I don't know what he's doing. So that's the story. So are you going to meet the injured students? Of course I'm going to meet the injured students. And sir, धर्मेंद्र प्रधान की इस्तीफे से कम में आप लोग मानेंगे? This is Dharmendra Pradhan, he's an intermediary. Absolutely he should resign. But Dharmendra Pradhan hasn't beaten up these students. Home Minister has. He should resign. And Home Minister reports to Prime Minister. He should resign. What is going on? এদিকে রাজধানীর যন্তর মন্তরে হাজারো শিক্ষার্থী, তরুণ তরুণী, চাকরি প্রার্থী এবং সাধারণ মানুষ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এলাকা জুড়ে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ককরোচ জনতা পার্টি নামে পরিচিত এই আন্দোলনের সূচনা মাত্র 2 মাস আগে। ভারতের সুপ্রিম কোর্টের এক বিচারপতি তরুণদের প্রসঙ্গে ককরোচ শব্দ ব্যবহার করার পর সেটিকে ব্যঙ্গাত্মক প্রতিবাদের প্রতীক হিসেবে গ্রহণ করে একদল তরুণ এই আন্দোলন শুরু করেন। পরে এটি শুধু একটি প্রতীকী প্রতিবাদে সীমাবদ্ধ না থেকে দেশের শিক্ষা ব্যবস্থার নানা সংকট, পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, চাকরির অনিশ্চয়তা এবং সরকারের জবাবদিহিতার দাবিতে বৃহৎ আন্দোলনে পরিণত হয়। আন্দোলনের অন্যতম উদ্যোক্তা অভিজিৎ দীপকে বলেন, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সরকারের কাছে আমাদের দাবি খুবই স্পষ্ট, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না। এই আন্দোলনে নতুন গতি আসে বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের অনশনকে কেন্দ্র করে। 3 সপ্তাহের অনশন কর্মসূচি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে। তবে সপ্তাহের শেষে পুলিশ তাকে জোর করে হাসপাতালে নিয়ে গেলে ক্ষোভ আরও বেড়ে যায়। অনেকের মতে সেই ঘটনার পর থেকেই আন্দোলন ছাত্র সমাজের গণ্ডি পেরিয়ে পেশাজীবী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সমর্থন পেতে শুরু করে। इसे मारा जा रहा है और সোমবার সংসদ ভবনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ কাঁদানো গ্যাস, লাঠিচার্জ এবং ব্যাপক বল প্রয়োগ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অনেক তরুণ তরুণীকে মারধর করে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। কেউ কেউ কাঁদতে কাঁদতে পুলিশকে আঘাত না করার অনুরোধ করছেন, আবার অনেকেই লাঠির আঘাত সহ্য করেও অবস্থান ছাড়ছেন না। এইসব দৃশ্য দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সরকারের বিরুদ্ধে জনমত আরও তীব্র হয়েছে। দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে প্রায় 180 জন আহত হয়েছেন। এর মধ্যে 118 জন নিরাপত্তা কর্মী এবং প্রায় 60 জন আন্দোলনকারী রয়েছেন। তবে আন্দোলনকারীদের অভিযোগ, প্রকৃত আহতের সংখ্যা আরও বেশি এবং পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করেছে। রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লিখেছেন, নরেন্দ্র মোদীকে ভারতের তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য পদত্যাগ করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, সরকার কোনো ধরনের জবাবদিহিতা করতে চায় না এবং সংসদে বিষয়টি নিয়ে আলোচনাও এড়িয়ে যাচ্ছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা মনে করেন, সরকার যদি মনে করে জেনারেশন জেডকে ভয় দেখিয়ে থামিয়ে দিতে পারবে তাহলে তারা ভুল করছে। আন্দোলনকারীরা বলেন,
আমরা শিক্ষা ও ভবিষ্যতের জন্য লড়ছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। छात्रों की नहीं सुनी जाएगी तो सड़कों पे आएंगे। और जो सरकार ने व्यवहार किया है, इस्तीफा तो क्या है, इस्तीफा तो जब चाहेंगे तब मंत्री ले लेंगे, सदन के बाद ले लेंगे। लेकिन सवाल ये जो छात्रों के साथ व्यवहार हुआ है, उनके हाथ तोड़े, सर तोड़ा, उनके कपड़े फाड़े, क्या बेटियों के कपड़े फाड़ेंगे आप? हम और राहुल जी थे। अध्यक्ष महोदय, हम मजबूरी में गए हैं प्रधानमंत्री के आवास पर। अगर आप सुन लेते हैं यहाँ पर तो हम नहीं जाते। क्या प्रधानमंत्री स्टेटमेंट नहीं दे सकते हैं? युवाओं के लिए आप बाहर बोल सकते हैं, सदन में क्यों नहीं बोल सकते हैं आप? বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে মোদী সরকারের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় জন অসন্তোষের প্রকাশ। ছাত্রদের উদ্যোগে শুরু হলেও আন্দোলন এখন বিস্তৃত সামাজিক ও রাজনৈতিক রূপ নিয়েছে। বিরোধী দলগুলোর সক্রিয় সমর্থন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারের উপর চাপ আরও বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এই আন্দোলন ভারতের জাতীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলেও পর্যবেক্ষকদের ধারণা। বাংলাদেশে দুর্নীতি ও অর্থ পাচার বিরোধী চলমান তদন্তের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং কয়েকটি ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ থাকা আনুমানিক ৬.২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ব্যাংক হিসাব, স্থাবর সম্পত্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার এবং অন্যান্য আর্থিক সম্পদ এই জব্দের আওতায় এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ দুর্নীতি বিরোধী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই পদক্ষেপ দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ তদন্তের অংশ। তদন্তকারী সংস্থাগুলো বলছে দেশে বিদেশে থাকা সম্পদের উৎস, মালিকানা এবং অর্থের লেনদেনের ধারা বিশ্লেষণ করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে বিদেশে স্থানান্তরিত হয়েছে বলে সন্দেহ করা সম্পদ শনাক্ত ও পুনরুদ্ধারের উদ্যোগ অব্যাহত রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্পদ জব্দ করা মানেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এমনটি নয়, বরং তদন্ত চলাকালে সম্পদ স্থানান্তর, ব্যক্তি বা গোপন করার সম্ভাবনা রোধে আদালতের নির্দেশ বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত শেষ হওয়ার পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারিত হবে। দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে আর্থিক অনিয়ম, অবৈধ সম্পদ সঞ্চয় এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই লক্ষ্যে ব্যাংকিং তথ্য, কোম্পানির মালিকানা কাঠামো, ভূমি নিবন্ধন, শেয়ার হোল্ডিং এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেন সম্পর্কিত নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনে বিদেশি সংস্থার সহায়তাও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে ৬.২ বিলিয়ন ডলারের সম্পদের পরিমাণ বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত বড় অঙ্কের সম্পদ যদি দীর্ঘ সময় ধরে অবৈধভাবে অর্জিত বা পাচার হয়ে থাকে এবং তা আইনগতভাবে প্রমাণিত হয়, তবে তা দেশের আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সুশাসনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জের ইঙ্গিত বহন করে। একই সঙ্গে ধরনের অভিযোগের স্বচ্ছ, নিরপেক্ষ আইনের শাসনসম্মত তদন্ত দেশের ভাবমূর্তির জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় তদন্তের প্রতিটি ধাপ আইন অনুযায়ী পরিচালিত হওয়া জরুরি। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করতে হবে এবং আদালতের চূড়ান্ত রায়ের আগে কাউকে দোষী হিসেবে বিবেচনা করা উচিত নয়। ন্যায় বিচারের স্বার্থে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দেশের রাজনৈতিক অঙ্গনে এই তদন্তের প্রভাবও উল্লেখযোগ্য হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগ এবং বিপুল পরিমাণ সম্পদ জব্দের খবর রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করতে পারে। সরকার বলছে, দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স নীতির উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। তবে বিরোধী মহলের একটি অংশ অতীতেও দাবি করেছে, উচ্চ পর্যায়ের দুর্নীতির তদন্তে যেন রাজনৈতিক প্রভাব না থাকে এবং সব পক্ষের ক্ষেত্রে একই আইনি মানদণ্ড প্রয়োগ করা হয়। আন্তর্জাতিক পর্যায়ে অর্থ পাচার বিরোধী ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে বিভিন্ন দেশ এখন আরও সমন্বিতভাবে কাজ করছে। সীমান্ত অতিক্রম করে অর্থ স্থানান্তর, অফশোর কোম্পানি ব্যবহার এবং জটিল আর্থিক কাঠামোর মাধ্যমে সম্পদ গোপনের অভিযোগ তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে বাংলাদেশেও প্রয়োজনে বিদেশি আর্থিক গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহায়তার সম্পদের উৎস ও অবস্থান শনাক্ত করার উদ্যোগ নিতে পারে।
এদিকে তদন্তকারী সংস্থাগুলো জানিয়েছে অনুসন্ধান এখনো চলমান এবং নতুন তথ্য পাওয়া গেলে জব্দ হওয়া সম্পদের পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের সূত্র মিলবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে প্রতিটি পদক্ষেপ আদালতের নির্দেশনা ও বিদ্যমান আইনি কাঠামোর মধ্য দিয়েই পরিচালিত হবে। সব মিলিয়ে শেখ হাসিনা, তার পরিবার এবং সংশ্লিষ্ট বলে অভিযোগ থাকা ব্যবসায়িক গোষ্ঠীগুলোর কথিত $6.2 বিলিয়ন সম্পদ জব্দের ঘটনা বাংলাদেশের দুর্নীতি বিরোধী অভিযানে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। তবে অভিযোগগুলোর সত্যতা, সম্পদের প্রকৃত উৎস এবং সংশ্লিষ্টদের আইনি দায় শেষ পর্যন্ত আদালতের রায় ও চলমান তদন্তের ফলাফলের উপরই নির্ভর করবে। সে পর্যন্ত বিষয়টি তদন্তাধীন এবং অভিযোগগুলো বিচারিকভাবে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।